যে গত 2025 সালে ৬৬টি ট্রেন লাইনচ্যুত হয়েছে মানে সারা বাংলাদেশে। হামের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে প্রায় 50-এর অধিক শিশু কিন্তু মারা গিয়েছে। প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংস্কার প্রস্তাব নিয়েই উত্তপ্ত অবস্থায় ছিল সরকারি দল এবং বিরোধী দলের মাঝে। সংসদ সদস্যরা পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি যুক্তি স্থাপন করেছেন। এবারের বাজেটটা মূলত গত চলতি অর্থ বছরের চেয়ে 12.5% বা প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো বেশি। গত বছরে ছিল 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লাখ, এবার 9 লাখ কোটি টাকা করা হচ্ছে। প্রিয় দর্শক, টাইমস টুডেস হেডলাইনে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত কয়েকটি খবর নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমাদের বিশেষ কয়েকটি প্রতিবেদন রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ রেলের দুরবস্থা। আমরা দেখছি প্রায়ই রেলের লাইনচ্যুতি ঘটছে এবং রেল যোগাযোগ বন্ধ থাকছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে এইসব ঘটনা ঘটে। ঈদের আগেও এরকম একটি ঘটনা ঘটেছিল এবং উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে নানান ধরনের সমস্যা তৈরি হয়। এই নিয়ে আজকে আমাদের একটি যে লিড স্টোরি রয়েছে সেটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার আরিফুল ইসলাম মিঠু। মিঠু, আসলে এত ঘন ঘন কেন লাইনচ্যুত হচ্ছে? জি, আমরা রেলের একটা পরিসংখ্যান পেয়েছি। সেই পরিসংখ্যানে দেখা গেছে যে গত 2025 সালে ৬৬টি ট্রেন লাইনচ্যুত হয়েছে মানে সারা বাংলাদেশে। তো এই ফিগারটা বলছে যে অন্তত সপ্তাহে একটা করে ট্রেন লাইনচ্যুত হয়। তো এটা বিভিন্ন লাইনে হয়, মেইন লাইনে হয়, কখনো লুপ লাইনে হয়, মানে ব্রাঞ্চ লাইনে হয়। তো এই লাইনচ্যুতির মূলত দুইটি কারণ পাওয়া গেছে এখন পর্যন্ত। সেটি হচ্ছে যে রেলের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, তারা বলছেন যে মেজর দুইটা কারণ হচ্ছে মানে ক্যারেজ এবং ইঞ্জিন, এইটা অনেক পুরাতন। তার মধ্যে 271টি ইঞ্জিন আছে, ইঞ্জিনের মধ্যে প্রায় 100টির মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। তো এগুলো দর্শকদের বোঝার জন্য ছোট্ট করে জিজ্ঞেস করি। ধরেন একটা তো হচ্ছে ট্র্যাক, যেটা লাইন, জি, এটার একটা অবস্থা, আরেকটা হচ্ছে যে আমাদের যে মানে বগি এবং বগি ইঞ্জিন, কোনটার অবস্থা খারাপ? মানে দুটোর অবস্থাই খারাপ নাকি? দুটোর অবস্থাই খারাপ। সেটা হচ্ছে যে রেলের যে অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক একজন কর্মকর্তা, তিনি বলছেন যে ইঞ্জিন 270টি আছে, তার মধ্যে 100টি মেয়াদ উত্তীর্ণ। আর টোটাল বাংলাদেশে যতগুলি বগি আছে তার মধ্যে 48% হচ্ছে মেয়াদ উত্তীর্ণ, তার মানে জরাজীর্ণ। মানে এগুলো আসলে চলার মতো অবস্থায় নাই, কিন্তু তারপরে এগুলো চালাতে হচ্ছে। এবং এটা তো একটা অন্যতম কারণ। আপনি বলছিলেন ট্র্যাক, আরেকটি ট্র্যাক হচ্ছে যে রেল লাইন। আসলে রেল লাইনের অবস্থাও খুব একটা ভালো না। বাংলাদেশের রেল লাইনের মানে অবস্থা খারাপের কারণে দিন দিন মানে স্পিড লিমিট, গতিসীমা কমানো হচ্ছে। এবং জামালপুরের সাইডে দেখা গেছে যে ঘন্টায় 50 কিলোমিটার, মাত্র 50 কিলোমিটার, মাত্র কম, যেখানে ইন্ডিয়াতে 160 কিলোমিটারে চলে ঘন্টায়। তো রেলের তো সারা বিশ্বেই উন্নতি হচ্ছে, আধুনিকায়ন হচ্ছে। তো আপনি মনে হয় বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রেলের অবস্থা দিনে দিনে আসলে আরো খারাপ হচ্ছে, যেটা আরো উন্নত হওয়ার কথা ছিল। হ্যাঁ, উন্নত হওয়ার কথা ছিল, কারণ দেখা গেছে যে এই যে লিমিট কমানো হচ্ছে, এই লিমিট কমানো মানে হচ্ছে ডিরেলমেন্ট কমানো। তার মানে এই স্বাভাবিক যদি যেত, স্বাভাবিক যে করা, বাংলাদেশে সেট করা আছে হাইস্ট হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, তো সেখানে 75 থেকে 95 গতিতে চলে ভালো লাইনে। তো ধরেন 75 ঘন্টায় যদি কিলোমিটারে চালানো হয় জামালপুরে, তাহলে ডিরেলমেন্ট প্রতিদিন হবে। আচ্ছা, তাহলে এটা বোঝা যাচ্ছে যে স্পিড আগে আরো বেশি ছিল, আমি যতদূর জানি। জি। তো এটা দিন দিন স্পিডটা কমানো হচ্ছে। আর যে এর অন্যতম কারণ হচ্ছে যে আমি জোরে চালালে সেটা পড়ে যাবে। সিলেটের হবিগঞ্জের মাধবপুরে যে
তেলবাহী জাহাজ পড়ে গেছে, এটাও কি ওই একই কারণ? হ্যাঁ, এখানে একটু ভিন্ন কারণ। এখানে ভিন্ন কারণ হচ্ছে যে তেলবাহী যে কন্টেনারগুলো থাকে, যেগুলো এগুলো হচ্ছে একটু ওয়েভ করে, ভিতরে তেল থাকে, তো তেল থাকার কারণে স্পিডের সাথে একটু ইয়ে করে, মানে একটু সমস্যা হয়। তো যে কারণে তারা তদন্ত করছে। আমি একটু আগে কথা বললাম একজন কর্মকর্তার সাথে, তিনি বললেন যে এগুলো একটু বেশি মানে লাইনচ্যুত হওয়ার একটা প্রবণতা আছে, মানে তেলবাহী যেগুলো, কারণ এগুলো লিকুইড থাকে, এগুলো না, এটা ধরুন এই যুক্তিটা রেলের কর্মকর্তারা যারা দিছে, এটা আমার কাছে আসলে অ্যাকসেপ্টেবল কোনো যুক্তি মনে হচ্ছে না, কারণ মাল বা তেল এটা সারা বিশ্বে বহন করছে। তো আর এই যে রেল ট্রেনটা চলছিল এটার গতিও নিশ্চয়ই বেশি ছিল না। তো এখানেও হয়তো তদন্ত করলে বেরিয়ে আসবে যে এটার হয়তো ট্র্যাকের সমস্যা বা ইঞ্জিনের সমস্যা। এটা তো আরো অনেক কম গতি ছিল, কারণ মালবাহী গাড়ির গতি সবসময় কম থাকে। এত কম গতির পরেও যদি ডিরেলমেন্ট হয়, তো এই যে মানুষের ভোগান্তি হচ্ছে, মানে এটা মানে ইমপ্যাক্টটা কি হচ্ছে? একটা তো আমরা সাদা মাটা দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার যখন পড়ে যায় তখন হচ্ছে মানুষের ভোগান্তি হয়, কিন্তু এর ধরেন অর্থনৈতিক দিকগুলো কি কি? ইমপ্যাক্ট মূলত মানে দুইটা দিক আছে। সেটা হচ্ছে যাত্রীদের দিক, হচ্ছে যে রেলকে বলা হয় যে নিরাপদ, এইটা অনিশ্চিত হয়ে উঠছে দিন দিন। এটা একটা বড় সমস্যা। ধর আমি কোনো একটা জায়গায় গেলাম, যাচ্ছি, যদি মাঝপথে রেল উল্টে যায়, ট্রেন উল্টে যায়, অ্যাক্সিডেন্টে সামহাও বেঁচে গেলাম, ওখানে কতক্ষণ থাকবো? 2 ঘন্টা। যেমন আজকেরটা হচ্ছে 19 ঘন্টা পরে, এই 19 ঘন্টা তখন কি করবে? এটা যদি একদম ফাঁকা মাঠের মধ্যে পড়ে যায়, ট্রেনটা উল্টে যায়, তখন আশেপাশে কিছু না থাকে, এটা একটা ব্যাপার। অর্থনৈতিক ব্যাপার, এটা যাত্রীদের ভোগান্তি। যারা স্টেশনে থাকে অন্যান্য ট্রেনে ওঠার জন্য, তারা ঘন্টার পর ঘন্টা তাদের ওয়েট করতে হয়। এমন আছে যে ওখান থেকে তার বাড়ি আরও 60 কিলোমিটার দূরে, আবার ফেরত যাবে, ওখানেই থাকতে হয়। এটা একটা। রেলের নিজস্ব আবার ইমপ্যাক্ট আছে। রেলের নিজস্ব ইমপ্যাক্ট হচ্ছে যখন ট্রেনটা উল্টায় যায়, তো উল্টে গেলে হচ্ছে যে ট্রেনের তো অনেক যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এই যন্ত্রাংশ তাদের আবার রিপ্লেস করতে অনেক সময় লাগে, কারণ ওই জিনিসটা পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হয়। অর্থাৎ একটা বগি, আমরা ধরি যে একটা বগি উল্টে গেছে, ওর ভিতর থেকে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেছে, এখন ওই পার্টসের জন্য পুরো বগিটাই ফেলে রাখতে হয়। তারপরে দরজা জানালা এগুলো নষ্ট হয়, ওইগুলো আবার মেরামতের জন্য ফেলে রাখতে হয়। যাই হোক, মানে এত ঘন, আপনি বলছিলেন যে সপ্তাহে একটা করে গড়ে 6 দিনে লাইনচ্যুত হচ্ছে, এবং খুবই এটা দুঃখজনক। আমরা রেলকে জানি নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক, তো সেটি আর থাকছে না। সো রেলের যে উন্নয়নের কথা ছিল, গত আওয়ামী লীগ সরকারও অনেক প্রজেক্ট নিয়েছিল, অনেক আশা দেখিয়েছিল, কিন্তু সেটাও আসলে মুখ থুবড়ে পড়ে শেষ দিকে এসে। তো যাই হোক, দেখা যাক এই সরকার, বর্তমান সরকার যে এসেছে, তারা রেলওয়ের উন্নয়নের জন্য কি করে। দর্শক, আমাদের বিশেষ আরেকটি প্রতিবেদন হচ্ছে টিকা নিয়ে। আপনারা জানেন যে সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং বেশ কিছু শিশু মারা গেছে হামে আক্রান্ত হয়ে টিকার অভাবে। তো শুধু হামের টিকা না, আসলে বাংলাদেশে হাম ছাড়াও আরও যে 5টি লাইফ সেভিং ভ্যাকসিন আছে, সেগুলো আসলে অনেক সংকট দেখা দিয়েছে। সেগুলো নিয়ে আমাদের একটি স্টোরি করেছে রায়ান তাহারিম। রায়ান, এই যে আরও 5টি টিকার কথা আমরা বলছি, এই 5টি টিকা কতটা জরুরি এবং সেগুলো কি কি? সরকারের কেন্দ্রীয় গুদামে খোঁজ নিয়ে জানা গেছে যে সেখানে পোলিও প্রতিরোধী, আইপিভি এবং নিউমোনিয়া প্রতিরোধী টিকা পিসিভির মজুদ প্রায় জুন পর্যন্ত চাহিদা মেটানো যাবে বললেও যক্ষ্মা প্রতিরোধের যে টিকা বিসিজি এবং ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটানাস, হেপাটাইটিস বি ও হিভ প্রতিরোধী পেন্টাভ্যালেন্ট এবং হামের পাশাপাশি রুবেলা প্রতিরোধী এমআর যে টিকাটি রয়েছে, এছাড়াও টিটানাস প্রতিরোধী টিডি যে টিকাটি রয়েছে, এটির মজুত নেই বললেই চলে। এই তথ্য নিশ্চিত করেছেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই। হ্যাঁ, আপনি যেভাবে বললেন এটা দর্শকদের বুঝতে মনে হয় একটু কঠিন হয়ে যাবে। একটু সহজ করে যদি বলা যায় যে বাচ্চাদের জন্য, অধিকাংশ বাচ্চাদের জন্য শুধুমাত্র এখানে একটি টিকা রয়েছে, যেটি কিশোরীদের গর্ভাশয়ের যে ক্যান্সার হয় সেটার প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে এইচপিভি।
তো এই টিকাগুলো কি একেবারে শূন্য লেভেলে চলে এসেছে? এই টিকাগুলোর মধ্যে শুধুমাত্র একটি টিকা জুন পর্যন্ত চলবে, সেটি হচ্ছে যেটি হচ্ছে পিসিভি, যে টিকাটি বললাম, যেটা হচ্ছে নিউমোনিয়া প্রতিরোধী। আর বাকিগুলোর মজুদ একেবারেই শেষ। আজ 421 কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলেছে যে আগামী মাসখানেকের মধ্যেই এ সকল টিকা চলে আসবে এবং মজুদ চলে আসবে, যে মজুদ দিয়ে পরবর্তী অর্থ বছরের থেকে শুরু করে পরবর্তী 3 থেকে 4 মাস চালানো যাবে। তো এই যে টিকাগুলো শেষ হয়ে গেল, তো এর কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে একটু বলবেন? সমস্যা বলতে আপনি ইতিমধ্যে বলেছেন যে হামের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে প্রায় 50-এর অধিক শিশু কিন্তু মারা গিয়েছে। এছাড়াও গত বছর যে পঞ্চম জনস্বাস্থ্য কর্মসূচি ছিল অন্তর্বর্তী সরকার বাতিলের কারণে ইপিআইয়ের অধীনে আরেকটি টিকা ছিল, সেটি হচ্ছে রোগ প্রতিরোধকারী ভিটামিন A+। সেই টিকাটির কারণে মূলত বাচ্চাদের রোগ প্রতিরোধের ক্ষমতা যাতে বাড়ানো যায় সেটি ব্যবহার করা হতো। সেটি না থাকার কারণেও কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার কথা ভাবছেন বিভিন্ন স্বাস্থ্যবিদরা। মানে ধরুন ভিটামিন ই এর কথা যে বললেন, এটি তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্যাকসিন, কারণ এটি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, যে নানান রোগ জীবাণু থেকে বাচ্চাদের প্রোটেক্ট করে। তো সেটি নাই মানে কি? ধরুন আপনি কি পেয়েছেন যে কত প্রয়োজন ছিল, কত আছে, বা একেবারে নাই? মূলত প্রতি বছর জানা গেছে যে দেশে 42 লাখ শিশুর জন্ম হয়। তো প্রত্যেক শিশুরই আসলে 42 লাখটি এই ভিটামিন A+ টিকার দরকার হয়। তো তারা বলছে যে তাদের কাছে 2 কোটি ডোজ থাকা সত্ত্বেও তারা এটি রুটিনের মধ্যে ছিল, যেটা হচ্ছে সরকার বিনামূল্যে দিয়ে থাকে। কিন্তু আরেকটা হচ্ছে ক্যাম্পেইনের মাধ্যমে। ক্যাম্পেইনটা হচ্ছে মূলত সম্প্রসারিত টিকাদান কর্মসূচিরই আরেকটি প্রসেস, যেটা হচ্ছে রুটিনের টিকা যদি কাজ না করে তখন ব্যবহার হয়। তো বর্তমানে ক্যাম্পেইনের যে ডোজগুলো রয়েছে সেগুলো রুটিনে তারা আবার দিয়ে হামের সাথে আবার টিকাদান কর্মসূচিটি চালু করবে বলে জানিয়েছে। তো সরকার শেষ পর্যন্ত উঠে পড়ে লেগেছে যে টিকা কিভাবে আর বিদেশ থেকে আনা যায় এবং টিকা কর্মসূচিকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়। শিশুদেরকে 10টি প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে শিশুর জন্মের পর থেকে কিন্তু 15 মাস অবধি ধাপে ধাপে 9টা টিকা দেওয়া হয়। 1979 সাল থেকে প্রথমে সরবরাহ নিয়ে কাজ করে ইপিআই বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এসব রোগের মধ্যে হামের টিকার সংকট নিয়ে বর্তমানে আলোচনা যেটা অনেক বেশি এসেছে। এছাড়াও বর্তমানে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের কাজ করা যে বৈশ্বিক স্বাস্থ্য জোট রয়েছে, সেটি হচ্ছে গ্লোবাল হেলথ অ্যালায়েন্স গ্যাভি, তার কাছে 2,19 লাখ টিকা ধার নিচ্ছে সরকার বর্তমানে। সো আপনি কি মনে করছেন যে এটা টিকাদান কর্মসূচি যেটা সরকার আবার নতুন করে পরিকল্পনা করেছে, আগামী 2-3 মাসের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে? জি, তারা যা বলছে, যে সকল পরিকল্পনা বা প্রকল্প নিয়েছে, আশা করা যাচ্ছে যে স্বাভাবিক হয়ে যাবে। 11 দলীয় জোট জামাতের নেতৃত্বে তারা নতুন করে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। কেন তারা সংসদ ছেড়ে রাজপথে আন্দোলন করতে যাচ্ছে, এই নিয়ে আলোচনা করব আমার সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। সাইফুল ইসলাম, সংসদের বিতর্ক তাহলে রাজপথেই গড়িয়েছে বা গড়াতে যাচ্ছে। বিরোধী দল তো নানান ধরনের কর্মসূচি ঘোষণা করবে এবং সেগুলো তারা আস্তে আস্তে সফট কর্মসূচি থেকে কঠোর কর্মসূচিতে যাবে বলে মনে হচ্ছে। আপনার রিপোর্ট কি বলছে? আপনি সঠিক বলেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থাৎ ইতিমধ্যে 7 কর্মদিবস, প্রথম অধিবেশন 7 কর্মদিবস পেরিয়েছে। এই পুরো কর্মদিবস প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত সংস্কার প্রস্তাব নিয়েই উত্তপ্ত অবস্থায় ছিল। সরকারি দল এবং বিরোধী দলের মাঝে সংসদ সদস্যরা পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি যুক্তি স্থাপন করেছেন। শেষ পর্যন্ত এই জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে 133টি অধ্যাদেশ জারি হয়েছিল, সেই অধ্যাদেশগুলো বেশ কিছু সরকার সংশোধনী আনতে চায়, বেশ কিছু বাদ দিতে চায়। ইতিমধ্যে বৃহস্পতিবার এই 133 অধ্যাদেশ উত্থাপন হয়েছে। এসব বিষয় নিয়ে বিরোধী দল যখন মনে করছে সরকারের আগের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে তারা সরে এসে তারা তাদের মতো করে একটি সংস্কার করতে চায়, তার প্রতিবাদে তারা মাঠের কর্মসূচি অলরেডি ঘোষণা করেছে। সরকারকে চাপে রাখার জন্যই মাঠে নামছেন নাকি? সরকারকে চাপে রাখার পাশাপাশি আরও এখানে বেশ কিছু বিষয় আছে। আপনি জানেন যে রাজনীতিতে বিভিন্ন ইকুয়েশন থাকে। সেটি হচ্ছে
প্রথমত প্রথম দিন থেকেই প্রথম অবস্থা থেকে যদি সরকারের মতো করে সব কিছু করে ফেলাই সেজন্য প্রবণতা তৈরি হয়, সামনে কিন্তু বিরোধী দলকে কোনো ক্ষেত্রে পাত্তা দেওয়া হবে না সেরকম একটা চিন্তা চেতনা তাদের মাঝে আছে। সেই জায়গা থেকে তারা এই সংস্কার ইস্যুতে শনিবার বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে। শনিবার বিকেলে তারা শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বৃহস্পতিবার। একই সঙ্গে আগামী 7 এপ্রিল ফের তারা বৈঠকের ডাক দিয়েছে। সেই বৈঠক থেকে আরও কর্মসূচি আসতে পারে। ইতিমধ্যেই এনসিপি এবং জামাতের যে বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন সভা সেমিনারে নেমে পড়েছেন। আজ বৃহস্পতিবারে একই ধরনের একটি সভা ছিল প্রেস আপনার ক্লাবে। কাছে মনে হয় না, ধরুন এই সরকারের মেয়াদ তো প্রায় এখনো 2 মাস হয়নি, জি, সংসদ অধিবেশন শুরু হয়েছে 1 সপ্তাহ হলো কিনা, এখনই অনেকে বলছেন যে বিরোধী দল এখনই অধৈর্য হয়ে পড়েছে, মানে ইটস টু আর্লি টু গো ফর দ্য প্রোগ্রামস। এটা আপনার কথা যেমন ঠিক আছে, শুরু থেকেই তারা একটা অধৈর্য হয়ে গেছে, অনেকের বক্তব্য আছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে শুরু থেকে সবচেয়ে বড় যে ইস্যু সংসদের প্রথম অধিবেশনেই আপনাকে সংস্কার প্রস্তাব যে বিষয়টা, সংস্কার বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গায় যে পৌঁছবে। সেই ক্ষেত্রে এই অধিবেশন পার হয়ে গেলে অনেক অধ্যাদেশ তামাদি হবে, সংস্কার প্রস্তাব পিছনে পড়ে যাবে। সেই বিষয়টাই বিরোধী দল কাজে লাগানোর চেষ্টা করছে। তাদের এই যে তারা কর্মসূচি ঘোষণা করেছে শুধুমাত্র যে সরকারকে চাপে রাখার কৌশল শুধু তা না, আরও ওর পিছনে ঘটনা আছে। সেটি হচ্ছে যে যারা সংস্কার চায়, যে জেনজি বলা হয় একটা বড় অংশ, এবং তরুণেরা একটা বড় শ্রেণীর মানুষ যারা শহীদ পরিবার, যারা সংস্কার চায়, আগের অবস্থায় ফিরতে চায় না, যে স্বৈরাচারী কায়দায় বেশ কিছু পদক্ষেপ ছিল সেগুলো যারা পরিবর্তন চায়, তাদেরকে ধরে রাখা জনমত, তারা যেন এই বিরোধী দলের এই জায়গা থেকে জনমত যেন বিরোধী অন্যদিকে চলে না যায়, সেই জায়গাটিও দৃষ্টিপাত করছে বিরোধী দল। কিন্তু ধরুন এনসিপি তো জামাতের সঙ্গে যোগদান করেছে, কিন্তু এনসিপি তার যে একটা বৈশিষ্ট্য ছিল, তারা জেনজিদের মধ্যে থেকে উঠে আসা এবং দেশের জেনজিদের একটা সাপোর্ট ছিল, জামাতের সঙ্গে তারা যোগদানের পরে তো সেটি হারিয়েছে বলে অনেকেই বলছে। এরপরেও কি আপনি মনে করেন যে এই জেনজিরা জামাতের নেতৃত্বে যে জোট, সেই জোটের যে নানান ধরনের যে প্রোগ্রাম করবে তাতে তারা সাপোর্ট করবে? আপনার এই কথার জবাবের আগে আমি একটু পিছনে ফিরতে চাই। এবারে সংসদ নির্বাচনে সরকারি দল যেমন 51% ভোট পেয়ে 2/3 আসন পেয়েছে, আর বিরোধী দল মানে তারা যে সংখ্যক ভোট এবার পেয়েছে প্রায় 40-এর কাছাকাছি, সব অ্যালায়েন্স মিলে আর কি বিরোধী দলের, এটা একেবারেই কম মনে হয় না। সুতরাং তাদের সেই জনসমর্থন, এছাড়া বিএনপিকে ভোট দিয়েছে অনেক মানুষ, তারাও সংস্কার চায়, তারাও কিন্তু দু একজন এই পক্ষে কথা বলা শুরু করছে ইতিমধ্যে। আপনি দেখেছেন যে টিভি টকশো থেকে শুরু করে বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন মানুষ এই পক্ষে কথা বলা শুরু করেছে। সংস্কার তো সবাই চায়। বিএনপি বরাবরই বলছে তারা সংস্কার চায় না, বিএনপি এই কথা একবারও বলে নাই। বিএনপি বলেছে যে গণভোটের যে অধ্যাদেশটা ছিল এবং সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদ অসাংবিধানিক এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই জায়গা থেকে সংবিধান সংশোধনী এনে তারা জুলাই সনদ যেটা ছিল সেই জুলাই সনদের আলোকে তারা তাদের মতো সংশোধন করতে চায় সংবিধান। আর জামাতের বক্তব্য হচ্ছে নট, তারা কোনোভাবেই সংশোধন চায় না, তারা চায় সংস্কার, মানে সংবিধান সংস্কার। এই জায়গায় পরস্পর বিরোধী অবস্থা। ধরুন এখানে বোঝা যাচ্ছে যে তারা পদ্ধতি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সংস্কার চাই আমরা, এবং বিএনপি যদি আমরা যে সংস্কারগুলো চাচ্ছি সেগুলো যদি করে কিন্তু ভিন্নভাবে করে, সেক্ষেত্রে বিরোধী দলের সমস্যাটা কি? না, বিরোধী দলের সমস্যা হচ্ছে যে দেখেন যে শুধুমাত্র বেশ কিছু সমস্যা আছে। আপনি পুলিশ অধ্যাদেশ, গুম খুম প্রতিরোধ অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের অধ্যাদেশ আপনি স্বাক্ষর করেছিলেন, আপনি বলেছেন যেটা হুবহু যা আছে সেটা আমি বাস্তবায়ন করব। দুদিন আগে আপনার বক্তব্য আর এখনকার বক্তব্য যদি চেঞ্জ হয়, এক্ষেত্রে বিরোধী দল রাজনৈতিকভাবে এবং জনমত তাদের পক্ষে নেওয়ার জন্য সুযোগ কাজে লাগাবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। যাই হোক, দেখা যায় তো আমরা যেটি সর্বশেষ জানতে পেরেছি যে যেহেতু 30 এপ্রিল প্রথম অধিবেশন শেষ হবে, এই অধিবেশনের 1 সপ্তাহ শেষ হওয়ার 1 সপ্তাহ আগে বিরোধী দল, যদি সরকারের দল বিরোধী দলের মতামতকে একেবারেই পাত্তা না দেওয়ার চেষ্টা করে, তারা একটা বড় ধরনের কর্মসূচিতে দিতে পারে। মানে তারা সংসদে থাকবে, রাজপথেও থাকবে সরকারি দলের উপর চাপ সৃষ্টি করার জন্য। দর্শক, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটটি আসছে আগামী জুনে। সরকার প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, সেটি গত বছরের চেয়ে প্রায় 1 লক্ষ কোটি টাকা বেশি। এই বাজেটে আসলে বাজেটের পরিমাণ বৃদ্ধি কেন হয়েছে এবং সেখানে কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমার সহকর্মী আলামিনের সঙ্গে। জি, থ্যাংক ইউ। আলামিন, এই যে 1 লক্ষ কোটি টাকা বেশি,
এটা কি মনে হচ্ছে যে সরকারের বিশেষ কিছু কর্মসূচি আছে? এগুলো কোন কোন কর্মসূচিতে বেশি এবার বাজেটের অ্যালোকেশন দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে। এবারের বাজেটটা মূলত গত চলতি অর্থ বছরের চেয়ে 12.5% বা প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো বেশি। গত বছরে ছিল 7,97,000 কোটি টাকা, প্রায় 8 লাখ, এবার 9 লাখ কোটি টাকা করা হচ্ছে। এবছরে নতুন নির্বাচিত সরকার, তারা তাদের নির্বাচিত ইশতেহারে বেশ কিছু কমিটমেন্ট ছিল। এর ভিতরে একটা ছিল ফ্যামিলি কার্ড। গতকালকেও অর্থমন্ত্রী বলছেন যে বাজেটের ঘাটতির কারণে দারিদ্র লোক বাজেটের বহির্ভূত থাকবে চিরকাল, এটা হতে পারে না। এজন্য তাদের মেইন টার্গেট হলো যে এই মার্জিন লেভেলের যে পিপুলগুলো আছে তাদেরকে দারিদ্র বিমোচন করা। জি, এটা একটা। দ্বিতীয় হলো যে ইনফ্লেশন ডেফিনেটলি আমাদের এখন ডবল ডিজিটে চলে যাবে এই মিডল ইস্টের কারণে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ইনফ্লেশন কমাতে হয়, সেখানে বিভিন্ন ধরনের সাবসিডি দিতে হবে, না হলে জনগণ এটা মানে অ্যাফোর্ড করতে পারবে না। এই চিন্তাগুলো মাথায় রেখেই তারা চলতি অর্থ বছরে চেয়ে আগামী অর্থ বছরে 12.5% মানে বেশি করে বাজেট তৈরি করছে। এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। তবে অর্থনীতিবিদরা আশঙ্কা করছে যে এটা বাংলাদেশের জন্য একটা খারাপ নজির হইতে পারে, কারণ আমরা এখন অনেকগুলো চ্যালেঞ্জের মুখে আছে। অর্থমন্ত্রী নিজেও স্বীকার করছেন যে আমাদের এখন ত্রিমুখী সংকটে আমাদের অর্থনীতি, বিশেষ করে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা প্রকট আকার ধারণ করছে। সামনে এটা কোথায় নিয়ে যাবে কেউ এখনো প্রেডিক্ট করতে পারছে না। তো এই বিষয়ে কি সরকার বাজেটে কোনো আলাদা অ্যালোকেশন রাখছে? আপনি ইতিমধ্যে জানছেন যে আমাদের এই এনার্জির পিছনে আগামী বছর 61,000 কোটি টাকা বেশি লাগবে। এটা একটা বড় সাবসিডি দিতে হবে। এনিহাও এটা আমাদেরকে দিতেই হবে, আদারওয়াইজ জনগণ মানে আপনার রুট লেভেলের জনগণ এটা কোনোভাবে অ্যাফোর্ড করার সক্ষমতা নেই বাংলাদেশের এই মুহূর্তে। এটা একটা। তারপরে বিভিন্ন খাতে আপনার এই যে 9 লক্ষ কোটি টাকা যে বাজেট, যে আপনি শুধু খরচের খাত দেখালেন, এখন আয়টা আসবে কোথা থেকে? একটা আমাদের মেজর খাত হচ্ছে রেভিনিউ আর্নিং, দ্বিতীয় খাত হচ্ছে লোন। এর বাইরে তো আর কোনো অপশন নেই। কিন্তু আমাদের আজকে আশঙ্কার বিষয় হলো যে ধরেন আমাদের যেই লোন নিতে নিতে আমরা এমন জায়গায় চলে গেছি যে লোনের যেই মানে কোটা, সেই কোটায় আমাদের শেষ হয়ে গেছে। এই পরবর্তী বছরে আমরা কোথা থেকে লোন নিব? আমাদের তো সেই পরিমাণ বরাদ্দ থাকে। যেমন IMF থেকে আমরা জুলাই মাসে আমরা 5ম কিস্তি পাবো। IMF থেকে তো আপনি হুট করে আবার চাইলেই আগামী বছর আপনাকে বাজেট সাবসিডি দিবে, এটা আশা করাটাও ভুল। না, ধরুন একটা দর্শকরা হয়তো জানতে চায় যে 1 লক্ষ কোটি টাকা বেশি যে বাজেট আসতেছে, এই টাকাটা আসলে কোথা থেকে আসবে? এটাই বলতে চাচ্ছি যে ধরেন আমাদের সোর্স হলো কি ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন অথবা ঋণ, দুইটা। তো এবার তারা করছে যে এই রাজস্ব আহরণটা তারা মনে করছে যে আমাদের এখন যেটা আছে এটা থেকে মানে ট্যাক্স জিডিপি রেশিও এখন 6.6 আছে। তারা মনে করছে যে আগামী বছরে আমরা এটা 9-এর উপরে নিয়ে যাব। তার মানে এখানে ধরেন আপনার 9-এ নিতে হলে 1,80,000 কোটি টাকা আমাদের বর্তমান সময়ের চেয়ে বেশি আদায় করতে হবে। ধরুন এখন গত অর্থ বছরে আমরা 3,72,000 কোটি টাকা মানে আয় করছি রেভিনিউ। এবছরে সেটা হয়তো 4 লাখ, খুব টেনে গেলে 4,20,000 কোটি টাকা হবে। তো আগামী অর্থ বছরে আমাদের এটা 4.5 লাখ কোটি টাকা হইতে পারে। এটা একটা সোর্স গেল। দ্বিতীয় সোর্স হলো যে আপনি ইন্টারনাল ব্যাংকিং সেক্টর থেকে লোন নিতে পারেন, সেটা 1,20,000 কোটি টাকা ধরা হয়েছে, এবং 2 লাখের উপরে হলো আপনার ফরেন ফান্ড থেকে আনার প্রজেকশন করছে তারা। তো এখন আপনি ব্যাংকিং সেক্টর থেকে যদি আপনি এই পরিমাণ লোন নেন, তখন প্রাইভেট সেক্টরে আর লোন দিবে না। কারণ হলো ব্যাংকগুলো সরকারকে লোন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রাইভেট সেক্টরে লোন দিলে রিস্ক থাকে, সরকারকে লোন দিলে রিস্ক থাকে না। সো দেখা যাচ্ছে যে বাজেটের সংখ্যা বাড়ছে, সেটা ভালো কথা, কিন্তু বাজেটের যে অর্থ সংকুলান করা সেটা একটি বড় চ্যালেঞ্জ। এবং আপনি যে খাতগুলোর কথা বললেন যেখান থেকে সরকার হয়তো অর্থের যোগান নিবেন, সেখানেও আসলে প্রবলেম সৃষ্টি করবে অবশ্যই, ডেফিনেটলি। এটা অর্থনীতিবিদরাই বলছেন যে আমাদের এই মুহূর্তে যেটা করা দরকার ছিল সেটা আমাদের একটা কৃচ্ছতা সাধনের বাজেট প্রণয়ন করা দরকার ছিল। এই ঢাউস বাজেট বা অ্যাম্বিশাস বাজেট প্রণয়ন না করে আমাদের যেটা রিয়েলিটি, আমাদের যেটা অর্থনীতির সাথে যায় সেরকম একটা বাজেট প্রণয়নের
দিকে যাওয়া উচিত ছিল। তো দেখা যাক কি হয়। ধন্যবাদ ধন্যবাদ, আলামিন জি। আপনাকে।